এর আগে একটু কথাবার্তা হয়েছে না যে থার্ড পার্টির সাথে কিভাবে কাজ করতে হয়। যে কোনো ওয়েবসাইট, আমার ওয়েবসাইট বাদ দিয়ে আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাটা আদান প্রদান করতে চাই, তাহলে বিভিন্ন মাধ্যম দ্বারা করা যাইতে পারে। বিভিন্ন মাধ্যম দিয়ে করা যাইতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টে কি, ওই ওয়েবসাইটের সাথে যে আমি লেনদেন করব তার একটা ইউআরএল আমার জানা থাকতে হবে। এটা প্রত্যেকটা, যে কোনো তুমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছো, যে থার্ড পার্টি নিয়ে কাজ করতেছো, অবশ্যই তাদের একটা ডকুমেন্টেশন থাকে। সেই ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যে কিভাবে তুমি কাজ করবা। ঠিক আছে? এটা হলো EZAPI এর ইউআরএল। https://api.ezainarticle.com/api.php। এটা মুখস্থ করা লাগবে না, এটা পাওয়াই যাবে। ঠিক আছে? এরপরে ইজেড আর্টিকেলের সাথে আমরা কি করব? ইজেড আর্টিকেল থেকে আমরা আর্টিকেল নিব। আর্টিকেল নেওয়ার আগেও আমার আরেকটা জিনিস হচ্ছে ক্যাটাগরি। yta.me অফ করে দিস। ডাটা অন হয়ে অফ হয়ে গেছে, পাসপোর্ট অন হয়ে গেছে। নেট কি আইছে? এটা লাগবে। দেখো, এখান থেকে আমি যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করি, ধরো যে বিজনেস, বিজনেস সিলেক্ট করলে বিজনেস রিলেটেড সাব ক্যাটাগরি চলে আসছে না? তাহলে এই বিজনেস কিংবা ধরো ক্যান্সার দেওয়া কি আসছে? ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই সমস্ত। তার মানে আমি একটা ক্যাটাগরি দিচ্ছি, আর এখানে অটোমেটিক্যালি কি আসতেছে? সাব ক্যাটাগরি গুলা। এখন সাব ক্যাটাগরি গুলো কি সেটা তো আমরা জানি না, সেটা দিবে হচ্ছে ইজেড আর্টিকেলস। তাহলে ইজেড আর্টিকেলস থেকে আমরা সাব ক্যাটাগরি কিভাবে পাবো? তো এইটা হচ্ছে আমাদের ইজেড আর্টিকেলস এর ইউআরএল। এর সাথে এন্ড পয়েন্ট কি? এন্ড পয়েন্ট হচ্ছে তুমি কি চাচ্ছ। যেমন এখন আমি চাইতেছি কি? সাব ক্যাটাগরি। আবার অন্য সময় লাগবে আমার কি? কন্টেন্ট। ঠিক আছে? যদি আমি ক্যাটাগরি চাই, তাহলে আমাকে দিতে হবে কোয়েশ্চেন মার্ক সাব সমান সমান কি? ক্যাটাগরি, and category সমান সমান
বিজনেস হোক আর ক্যান্সার হোক যাই হোক, সেটা আমাদের সেটার উপর বেস করে আমাকে রেজাল্ট দিবে। আর একটা হচ্ছে রেসপন্স ফরম্যাট। তুমি যে ডাটাটা পাবা সেই ডাটাটা কি ধরনের ডাটা, HTML নাকি XML নাকি JSON। সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় এই তিনটাই, XML, HTML অথবা JSON। যদি HTML আসে তাহলে HTMLটা আমাদের HTML এ বসায় দিলে সেভাবেই কাজ হয়ে যায়। যদি JSON আসে তাহলে JSON-কে আবার PHP এর অ্যারেতে কনভার্ট করতে হয়। আমরা যদি অ্যারে পাই সেই অ্যারে ডাটাগুলো নিয়ে আমাদের কাজ করার সুবিধা, তাই না? আর একটা আছে XML থেকেও মানে একটা ফাংশন আছে, XML ডাটাকে তোমাকে PHP অ্যারে বানাতে হবে, ঠিক আছে? তো এই তিনটা তো বেশি ইউজ হয়, এই তিনটার মধ্যেও সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে JSON। তাহলে আমরা JSON দিয়ে দেখি, ঠিক আছে? তো ক্যাটাগরি হচ্ছে সার্চ করতেছি ক্যাটাগরি, এন্ড ক্যাটাগরি সমান সমান বিজনেস। এইটা হলো আমার কোথাও সেভ করে রাখতে হবে। যদি তোমার কাছে ডকুমেন্টেশন থাকে, ডকুমেন্টেশনে এটা লেখাই থাকবে, ঠিক আছে? আমি যদি ইজেট আর্টিকেলস API ডকুমেন্টেশন দিয়ে সার্চ দেই গুগল, এটা শুধু ইজেট আর্টিকেলস বলার কথা না, যে কোনো জিনিস, ইউটিউব, গুগল, ফেসবুক, হ্যান ত্যান সব কিছুরই SDK আছে, সব কিছুরই ডকুমেন্টেশন আছে, ঠিক আছে? ইজেট আর্টিকেলস এটা হচ্ছে ফুল ডকুমেন্টেশন। প্রথমে কি লাগবে, আমার একটা API কি লাগবে, কারণ আমি যে তোমার থেকে ডাটা নেব সেই পারমিশন তো আমার আগে থাকা লাগবে, ঠিক আছে? যদি পারমিশন না থাকে তাহলে তো আমাকে ডাটা দিবে না। তো ইজেট আর্টিকেল অনেক ওয়েবসাইট আছে ফ্রি দেয়, সেই ক্ষেত্রে কি লাগে না। আর যারা ফ্রি দিবে না তাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আমাকে একটা কি দিবে। তো গেট দ্য API কিতে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেস, URL হ্যান ত্যান দেওয়ার সাথে সাথে আমাকে একটা API কি দিবে, সেই কিটা আমি ব্যবহার করতে পারবো। যে কোনো জায়গায় লিংক করতে API কি লাগে, যে কোনো ওয়েবসাইট। তোমার যেটা বলতেছিলাম, API যে কোনো ওয়েবসাইটের সাথেই কানেক্ট করতে একটা লিংক লাগবে। লিংকটা কেমন, যেমন এখানে দেওয়া আছে কি ezetarticles.api.ezetarticles.com/api.php, এটা হচ্ছে লিংক। তার সাথে সাথে তুমি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছ আর্গুমেন্টের মধ্যে, যে যেখানে সার্চ করবে ক্যাটাগরি সমান দিচ্ছি বিজনেস কিংবা ক্যান্সার কিংবা যে কোনো একটা, তারপরে আমি দিচ্ছি কি। এখন তোমার প্রশ্ন যে সব জায়গায় কি লাগে নাকি? এক নাম্বার কথা, সব জায়গায় কি লাগে যদি না এরকম কোনো ওয়েবসাইট থাকে, যেমন গুগলের কিছু জিনিস আছে ফ্রি যেখানে কি লাগে না, ইউটিউবের কিছু জিনিস আছে ফ্রি যেখানে কোনো কি লাগে না, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি লাগবে না। আর যদি তুমি তার চেয়ে বেশি, যেমন ধরো যে একটা ভিডিও সাবটাইটেল তুমি দেখতে চাও, তুমি ইজিলি দেখতে পারবে। একটা ভিডিও দেখতে চাইলে সেই ভিডিওর ইনফরমেশন তুমি দেখতে পারবে, কিন্তু সেই ভিডিওর ইনফরমেশন যদি তুমি আপডেট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি লাগবে, এবং ওইটা তোমারই ভিডিও লাগবে। এই জন্য কি লাগতে পারে নাও লাগতে পারে, 95% কেসেই তোমার লাগবে, আর 5% কেসে তোমার লাগবে না, ঠিক আছে? এবং কিটাও বিভিন্ন ধরনের হয়। ধরো আমার ওয়েবসাইটে তুমি ডাটা নিতেছো, আমি চাইলে ফ্রি দিতে পারি, অথবা আমি চাইতেছি যে তোমাকে টাকার বিনিময়ে দিব, অথবা আমি চাইতেছি তোমাকে এমনিই দিব, কিন্তু একটা সিকিউরিটি তোমার মেনটেন করতে হবে। এই সিকিউরিটিটাও আবার কয়েক ধরনের আছে। যেমন এখন আমরা কাজ করতেছি, এটা শুধু কি লাগবে,
আবার অন্য দু একটা ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে কিউ লাগে আবার সিক্রেট কিউ লাগে, মানে দুইটা জিনিস লাগে। তোমাকে বলবে যে অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন সিক্রেট দুইটা জিনিস থাকে। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? যেটাতে তোমার শুধু কি লাগতেছে তার মানে জিনিসটা বেশি মানে বেশি সিকিউরিটি নাই। আর যখন তোমার দুইটা জিনিস লাগতেছে তার মানে জিনিসটা একটু সিকিউর। আবার অনেক সময় তার চেয়ে একটু সিকিউরিটি আছে, সেটাকে বলো অথেন্টিকেশন 3। সেটা কেমন? যেমন তুমি একটা ওয়েবসাইটে আসো, কাজ করতে করতে দেখতেছো যে তোমাকে ফেসবুকে নিয়ে গেছে, নিয়ে যাওয়া করতেছে অ্যালাউ দাও, অ্যালাউ দিলাও, তারপরে আবার তোমাকে এখানে নিয়ে এসে তুমি কাজ করতেছো। এটা হলো আরো বেশি সিকিউরিটি, ঠিক আছে? ওটাকে বলো অথেন্টিকেশন 3। মোট কথা, আমার জিনিস তুমি নিবে, কোনো একটা সিকিউরিটি আমি চাইলে তোমাকে ফ্রিও দিতে পারি, অথবা আমি কি করছি একটু সিকিউরিটি দিছি, অথবা তার চেয়ে একটু বেশি দিছি, অথবা সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে রাখছি। এই হলো ব্যাপার। এখন কোন ওয়েবসাইট কিভাবে রাখছে সেটা তো তুমি ডকুমেন্টেশনে পাবা। এটা নিয়ে টেনশনে কিছু নাই যে আমি কোনটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে ডকুমেন্টেশনেই পাবা যে এরা কি ব্যবহার করছে এবং তোমাকে কোন মেথডটা ব্যবহার করতে হবে। এটা কি ভাই এরকম যে আমাদের ব্রাউজারে কোনো ওয়েবসাইটে দেখতে গেলে লগইন করা লাগে, এটা এই গেলে লগইন করে ওই ওয়েবসাইটে ঢোকা লাগে? না, প্রশ্নটা বুঝি নাই। আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, ধরেন আপনার যেটা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকতে গেলে অ্যাবাউট বা কন্টাক্ট ভিতরে যাইতে গেলে কত লগইন করে আসবে? না, ওটা হচ্ছে ওই ওয়েবসাইটের সিকিউরিটি। সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে তুমি ইউজার কিনা, তুমি যদি ইউজার হও তাহলে কিছু কিছু জিনিসে অ্যাক্সেস পাবা না, ইউজার অ্যাক্সেস পাবা না। সেটা হলো তোমার ওয়েবসাইটে কিংবা আমার ওয়েবসাইটে। কিন্তু আমার ওয়েবসাইট থেকে আমি আর একটা ওয়েবসাইটের সাথে লেনদেন করতেছি, তাই না? আমরা এখন কাজ করতেছি কোথায়? rahim.me না, কোনটাতে জানো? rahim.me। rahim.me আমাদের ওয়েবসাইট। এখানেও ঢুকতে একটা নির্দিষ্ট সিকিউরিটি আছে, আছে না? rahim.me তে তুমি যদি অ্যাডমিনে ঢুকতে চাও অবশ্যই তোমাকে লগইন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আবার ওয়ার্ডপ্রেসের অনেক ওয়েবসাইটে আছে, বেশিরভাগ ওয়েবসাইটে আছে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে তারপর তুমি কেনাকাটা হাবি দাবি যা কিছু অনেক কিছু করতে পারতেছো। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সিকিউরিটি। এটা হলো এইবারের ঢোকার সিকিউরিটি, ঠিক আছে? এইবারের ঢুকে আর একবারের জিনিস নিবে, ঠিক আছে? তাহলে তার আবার এক্সট্রা সিকিউরিটি রাখে। ব্যাপারটা তাই না? আমরা rahim.me তো আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট থেকে কি করতেছি, ইজেট আর্টিকেল থেকে আর্টিকেল নেব কিংবা ক্যাটাগরি নেব, সেই ক্ষেত্রে ওর হচ্ছে আলাদা একটা সিকিউরিটি আছে, যে কারণে তোমাকে একটা কি লাগবে অবশ্যই। ভাই এপিআই কি? এই মানে এপিআই ধারণা কি, মানে পূর্ণ বিশ্লেষণ, এপিআই ইলাস্ট্রেশন। এপিআই ইলাস্ট্রেশন আমি জানি না, তার দেখে নেই এপিআই মানে কি। অনেক জায়গায় খালি শুনি যে অ্যাক্সেস প্রোটোকল, এরকম কিছু একটা। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এপিআই মানে হচ্ছে মেন জিনিস, এপিআই এর কাজ হচ্ছে কোনো একটা মাধ্যমে তুমি আর একটা ওয়েবসাইটের সাথে লেনদেন করতেছো। লেনদেন মানে টাকা পয়সা লেনদেন না, ডাটার লেনদেন। ওখান থেকে ডাটা তুমি নিয়ে আসতেছো কিংবা তুমি কোনো ডাটা ওখানে আপডেট করে দিচ্ছ, বুঝছো? আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা ক্যাটাগরিজ নিয়ে আসবো। ক্যাটাগরিজ নিয়ে আসতে
একটা কি লাগবে, ধরো এটা আমার কি, ঠিক আছে, মানে এটাই না কোন রাতের, এটা একটু ট্রাই করে দেখি। কি সমান সমান এইটা হচ্ছে আমার ইউআরএল। এই ইউআরএল এ আমি দিছি কি বিজনেস দিছি, আমাকে যে অ্যাকাউন্টিং পেরোল, তারপরে আর্কিটেকচার, অনেকগুলো অপশন আছে। মোট কথা আমি সাব ক্যাটাগরি এখানে পাইছি, যদিও এটা আমাদের ক্লিয়ার বোঝা যাইতেছে না, একটা এয়ারে হইলে আমরা ভালো বুঝবো, তাই না? আর একটা দেখি, ধরো যে যেমন ধরো যে এটা দিলাম হচ্ছে ক্যান্সার, ক্যান্সার দিলে আসছে না, ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। তার মানে আমাদের কাছে যদি মেইন ক্যাটাগরিটা থাকে, তাহলে বাদ বাকি ক্যাটাগরি গুলো আমরা ইজি আর্টিকেলস থেকে নিতে পারবো না? এখানে স্ট্যাটাস 200 মানে হচ্ছে, আচ্ছা ওটা পরে দেখাই। স্ট্যাটাস 200 মানে আমার লেনদেন সাকসেস। যদি অন্য কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে 200 না থেকে অন্য কোনো কোড থাকতো, 503, 504, 2 অন্য 200 বাদ অন্য কিছু। তাহলে এটা আমি কি লিখছি, ইউআরএল এর লিখছি, রেখে এটা টেস্ট করলাম যে আমার এপিআই কি কাজ করতেছে, প্লাস আমি আর্টিকেলস থেকে ডাটা পাচ্ছি। এবার ওয়ার্ডপ্রেসে আমি এটা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে না? তো ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে wp remote get, দিয়া এই ইউআরএল দিলেই তোমাকে সেই ব্রাউজ করে ডাটা এনে তোমাকে হাতে দিবে। তাহলে rahim.me না, তাহলে এটা হচ্ছে আমার প্লাগইন। এটা তো আমরা ব্যবহার করতেছি না, তাই না? আমরা ওয়াইটি ব্যবহার করতেছি, তাই না? তোমরা কি কিছু করছো? যে বলছিলাম যে সেটিং গুলা এখানে নিয়ে আসতে, করতে পারো নাই? সবগুলোই করি নাই। আচ্ছা, তো আমরা জানি যে প্লাগইনের এখানে কিছু লিখলে সেটা কাজ করে না। আমি এখানে ইকো হ্যালো দেই, প্রত্যেক পেজে ইকো দেখাবো। এপিআই রেজাল্ট হচ্ছে wp রিমোট গেট। এর মানে কি, তুমি কোনো একটা ওয়েবসাইটের লিংক, এপিআই ইনফরমেশন এগুলা সহ ইউআরএলটা দিলে সেই ইউআরএল থেকে ডাটাটা তোমার হাতে দিবে। তাহলে wp রিমোট গেট দিয়ে দিতে হবে সেই এন্ড পয়েন্টের ইউআরএলটা। তাহলে আমাদের এন্ড পয়েন্ট ইউআরএল কি? এটা না? এইখান থেকে যে ভ্যালুটা এর মধ্যে আসবে সেটা আসবে কিভাবে? জেসন ফরম্যাটে, ঠিক আছে? আমরা আবার একটু দেখবো যে আমার ডাটা যাতে আসছে এটা ঠিক কিনা। তার জন্য ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, দেখো
এই রেজাল্টের মধ্যে ভ্যালু আছে, আর একটা ফাংশন আছে ইস ডাব্লিউপি এরর। ইস ডাব্লিউপি এরর দিয়ে এই ভ্যালুটা, যে ভ্যালুটা আর একটা ওয়েবসাইট থেকে রিকোয়েস্টের ডাটাটা আনছে সেটা, এই ইফ ইস ডাব্লিউপি এরর হচ্ছে এর মধ্যে কোনো এরর আছে কিনা। আমি বলছিলাম না যে স্ট্যাটাস আছে 200 অমুক তমুক হ্যান ত্যান, তো যদি কোনো এরর থাকে তাহলে তুমি এইখানে যে কোনো কিছু লেখা যে এটা এরর আছে, ঠিক আছে। আর যদি এরর না থাকে তাহলে আমরা নিচের লাইনে আসলাম, আসার পর কি করলাম, এই এপিআই রেজাল্টের বডিটা নিলাম, বডির মধ্যেই তোমার ভ্যালুটা আছে। এবার ভ্যালুটা কি হিসাবে আছে দেখো না, হ্যাঁ দেখা যায় জেসন ডিকোড মানে হচ্ছে তোমার এই রেজাল্টটাকে জেসন থেকে পিএসপি অ্যারেতে নিয়ে আসবে। পিএসপি অ্যারেতে না, পিএসপি ক্লাসে। এখানে যদি ট্রু দিয়ে দেই তাহলে অ্যারেতে আসবে। আমি তোমাকে দেখাই আগে, প্রথমে আগে দেখি এপিআই রেজাল্ট কি আসলো, ঠিক আছে। ইকো ফ্রি, এনেই তো আসবে। এটা হলো রেজাল্ট আসছে। রেজাল্টের মধ্যে রেসপন্সের মধ্যে কি আসছে, কোড হলো 200 আর মেসেজ হলো ওকে, তার মানে আমার সাকসেস। আর বডিটা আছে এই ভ্যালুগুলা, ঠিক আছে। আমরা কি করছি, এই বডির ভ্যালুটা জেসন আছে, জেসন থেকে আগে দুই কেন এটা হলো জেসন রেজাল্ট। তো এর মধ্যে কয়েকটা অপশন আসবে, এই ক্যাটাগরির আন্ডারে যত সাব ক্যাটাগরি আছে, এটা কি কি আছে, ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অমুক তমুক, পাই গেছে না। এটা কি আকার আছে, অবজেক্ট ডট ক্যাটাগরি, ক্যাটাগরি 0, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। আমি যদি এই কয়টা পাইতে চাই কি দেওয়া লাগবো, এটা ডট, যেহেতু অবজেক্ট, ডট ক্যাটাগরি, তারপর কি আছে অ্যারে, অ্যারে মানে এই দুইটা শূন্য দেওয়া লাগবো, তারপর দেওয়া লাগবো ক্যাটাগরি, তারপর দেওয়া লাগবো সাব ক্যাটাগরি। তাহলে আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে আমার ক্যান্সার যদি দেই তাহলে তার বিপরীতে আমাদের ভ্যালুগুলো আসবে, সেটা এখানে আছে।
আর এখানে হচ্ছে এতটা সময় চাওয়া হয়েছে স্ট্যাটাস 0 200 ফরম্যাট আছে আমক তমক, এগুলো আমার দেখার বিষয় না। তাহলে কোনো ওয়েবসাইট থেকে আর যদি ডাটা আনতে চাই কিভাবে আনবো? WP রিমোট গেট দিয়ে। তারপর কি দিতে হবে? ইউআরএল। এটা বোঝা গেছে? ঠিক আছে ভাই, API খুঁজে নিয়ে আসছে, হুম, ওটা তো এখানে সেভ করা ছিল, কিন্তু আমরা নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, তোমরা নিয়ে আসবা, এই যে এখানে যাবে, এই যে এখানে নাম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, অমুক ডিটেলস দিবে, অমুক দিবে, তুমি এপিআই কি পেয়ে যাবে, এখানেই দিয়ে দিবে। যে কোনো ওই ওয়েবসাইটে, হ্যাঁ, মানে যেখান থেকে আমরা টাকা নেবো সেখানকার ইউজার নেম নাকি, আমি এপিআই কি নেবো? তুমি এপিআই কি নিবে, ঠিক আছে, এখানে তোমার নাম দিবে, তোমার ইমেল অ্যাড্রেস দিবে, এখানে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিবে, তারপরে এই লেখাটা যা আছে এনে দিবে, তুমি এপিআই কি পেয়ে যাবে, আর কিছু না। কোনো ডিটেলস তাও দিয়ে দিবে। না ভাই, আমি বুঝতেছি না যে আমি কার এপিআই কি নেবো, মানে এই পেজটা কার জন্য? পেজটা তোমার জন্য, তুমি যে কোনো ওয়েবসাইটে এই যে আর্টিকেল তুমি অ্যাড করবে এই জন্য, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে ধরো গুগলের এপিআই, ইউটিউব অমুক তমুক এগুলার জন্য, কিংবা গুগল ম্যাপ, গুগলের মধ্যেই সব এপিআই আছে, সব তো গুগলেরই, ইউটিউব তারপরে অমুক তমুক, গুগলের এপিআই নিতে আবার বলে দিতে হয় যে কোন ওয়েবসাইটের জন্য কাজ করতে, ওইখানে তুমি লিস্ট দিতে পারবে, একটা না। ধরো তুমি একটা প্রজেক্ট বানাইতেছো, একটা এপিআই কি নিচ্ছ, এটা কয়েকটা ওয়েবসাইটের জন্য তুমি ওটা ব্যবহার করতে পারবে। এখন এপিআই কি গুলার একটা লিমিট থাকে, কি লিমিট? যে তুমি এতগুলা রিকোয়েস্ট দিন করতে পারবা ফ্রি, না অ্যাটলিস্ট 2000 5000 এরকম, ঠিক আছে। তুমি সারাদিন কাম করে শেষ করবা তা না, একটা ওয়েবসাইটে যদি 1000 ভিজিটর থাকে তাহলে কি হবে চিন্তা করো। সেই ক্ষেত্রে তো তোমার অবশ্যই টাকা দেখে না, মানে 1000 জন মানুষ 3-4 বার তো ঢুকবই। অনেক ওয়েবসাইট আছে 10,000 ইউজার আছে, 20,000 আছে, আছে না, তাদের ক্ষেত্রে হলো এরকম টাকা দেবে। কিন্তু তোমার ডেভেলপার, তুমি ডেভেলপ করার জন্য তোমার টেনশন নাই, যার ওয়েবসাইট তার যদি ভিজিটর থাকে তার মানে তার কামাইও আছে, তার কিনতেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে যে কোনো ওয়েবসাইট থেকে শুধুমাত্র এপিআই কি কিংবা নরমাল শুধু ইউআরএল থেকে যদি ডাটা নিতে বলা হয়, তাহলে তোমরা এখন পারার কথা। যেটা তোমাকে জেসন ফরম্যাটে দেবে, জেসন ফরম্যাট থেকে কোড করতেও তোমার কিছুই লাগবে না, সবকিছুর ফাংশন অলরেডি ওয়ার্ডপ্রেসে আছে, তুমি শুধু ফাংশনগুলো ব্যবহার করতেছো। এবার আর্টিকেলস নেই, হ্যাঁ, এপিআই কি তো ওটাই আছে। ওইখানে সার্চ দিছিলাম হচ্ছে ক্যাটাগরিজ, এখানে সার্চ দিব কি আর্টিকেলস। তাহলে আগে আমরা সবসময় ব্রাউজারে দেখে নিব যে কাজ করলো কিনা। ক্যাটাগরিজ হচ্ছে আর্টিকেলস,
আর ক্যাটাগরি হচ্ছে যেটা আছে ধর ক্যান্সার, ঠিক আছে। আমরা এখানে দেখি আমাদের ইয়েতে শুধু ক্যাটাগরিজের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে এই আর্টিকেলস। না সে পুরো আছে, একটা টাইটেল আছে, একটা সামারি আছে, আর এটার ইউআরএলটা দেওয়া আছে। তাহলে সামারিটা আমি পেয়ে যাচ্ছি, টাইটেল পেয়ে যাচ্ছি, এটাই আমার দরকার। তাহলে ক্যাটাগরি পাইলাম, আর্টিকেলও পাইলাম। আর্টিকেল পাইছি না এখন? আর আমার কাম কি, এই আর্টিকেলগুলো ডাটাবেসে রাখা, যখন কোনো পোস্ট হবে এইখান থেকে আর্টিকেল দিয়ে নিয়ে পোস্টের মধ্যে ঢুকা দেওয়া, ঠিক আছে। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস। এটা তো সব পেজে থাকবে না, সব পেজে থাকবে কি, এটা শুধু আমাদের টেস্টের জন্য। এখানে দেখলাম যে কাজ করে নাকি। এই হলো আমাদের সেটিংস। তো সেটিংসটা মূলত ইজেড আর্টিকেলের জন্য এটা, তাই না? এনাবেল এটা ঠিক আছে। তারপরে কি আছে, এপিআই কি। একটা এপিআই কি না দিলে তো কাম করবো না, তাই না? তাহলে এপিআই কিও আছে। এবার কি লাগবে, একটা ইজ অ্যান আর্টিকেলস ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরিটা কোন জায়গা থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে। আর আমরা যখনই ইনস্টল করছি ডাটাবেসে একটা বানাই দিছি না ক্যাটাগরির জন্য। তাহলে এইটা আর এইটা আমার বানাইতে হবে। এটা হচ্ছে লিমিট।
এটাই তো আমাদের সেটিংস, তাই না? যদি ইজেট আর্টিকেল হয় এইটা ইও সেটিংস। এই যে ফিল্ড গুলা, হ্যাঁ, এটা হলো এনাবেল, এটা হলো এপিআই কি, তারপরে ইমেল, ফোন ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, তাই না? ইমেল আর ফোনটা আমরা সরাই দিলাম। এগুলো একটা, দুইটা, তিনটা। স্পাইন লেখা কেন? তাহলে এই তিনটা দিলাম। তিনটা দিলে এই ফাইলগুলোও তো লাগবে, লাগবে না? এই ফাংশন গুলা subcategory। তাহলে তিনটা নতুন অপশন দেওয়া হয়েছে। না, রেজিস্টার না করলেও ফিল্ড আসবে, কিন্তু ফিল্ডের নামের মধ্যে একটা চেঞ্জ আছে। আমরা যেখানে রেজিস্টার করছি কই ওয়াইটি সেটিংস ওয়াইটি.পিএস
এক নম্বর হচ্ছে ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে গেছে, এটা অনেকগুলো হচ্ছে এইখানে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সেটিংসের নাম ভুল আছে। এইটাতে না, এখানে সেটিং সেকশনের নাম হচ্ছে ওয়াইটি, ওটার নাম এইটা, আমার নাম হচ্ছে ওয়াইটি সেটিংস, সেটিংস, এখানে তো ওই নাম নাই। তাই প্রথমে আগে রেজিস্টার করা লাগবে। হ্যাঁ, রেজিস্টার করতে গেলে ক্যাটাগরি, ডিফল্ট ক্যাটাগরি 3 নম্বর, এই একটা। তারপরে হচ্ছে সব ক্যাটাগরি, তারপরে হচ্ছে লিমিট, এইটুকু সেটিংস, এটা হলো সেটিংস এর নাম। আমাদের এখানে আছে এইটা, 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 এইটা। এইবার সেটিংস গুলো আসছে, তাই না? এখানে কি কি আছে? এই সব অপশন গুলা। তাহলে আমরা 3টা সেটিং সেকশন যখন অ্যাড করছি তখন 3টা ফাংশন দিয়েছি ফিল্ড গুলো জেনারেট করার জন্য। এটা মনে আছে না? প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা করে ফাংশন আছে, যে ফাংশন গুলো আমরা নিজে লিখি। তো এইটার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নাই, কারণ তোমরা এটা বুঝছো, কপি করে পেস্ট করছো। এটার ক্ষেত্রেও সমস্যা নাই। সমস্যা হলো এটা তো আইতে ডাটাবেস থেকে কিভাবে আইবে। তো ডাটাবেস থেকে কিছু কোয়ারি করতে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ক্লাস আছে WPDB, ওইটা দিয়ে কোয়ারি করতে হয়। ঠিক আছে? তো কোয়ারিটা কিভাবে করছে আমি একটু দেখা দেই। ইজ দ্যাট আর্টিকেলস ক্যাটাগরিজ, এই হলো ফাংশন, তাই না? এই ফাংশনে গেলাম, যাওয়ার পরে বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে সেটা বাই ডিফল্ট সিলেক্ট করা, কোনটা একটা নয় আমাদের, কিন্তু যখন আমি সেভ চাপবো তখন যেটা সিলেক্ট আছে সেটা হবে। এখন ইম্পোর্টটা কি কিছু নাই। এবার যেহেতু ডাটাবেজে কোয়েরি করব, সেহেতু আমরা গ্লোবাল WPDB আমরা ব্যবহার করব। এবার WPDB দিয়ে গেট রেজাল্ট একটা ফাংশন আছে, এটার মধ্যে তুমি যে কোয়েরি দিবে সেই কোয়েরি অনুযায়ী ডাটা তোমাকে এই রেজাল্টের মধ্যে দিবে। ঠিক আছে? কি কোয়েরি করা হয়েছে? সিলেক্ট স্টার ফ্রম, এটা হচ্ছে প্রিফিক্স। WPDB প্রিফিক্স মানে হচ্ছে তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে প্রিফিক্সটা দিছো, তারপরে আমাদের এর নামটা। ডাটাবেজ একটা ডাটাবেজ তৈরি করছি না, একটা টেবিল,
যখন ইনস্টল হবে তখন এই ক্যাটাগরি টেবিল ইনস্টল হবে প্লাস ক্যাটাগরির মধ্যে ডাটা দিবে। তো ওই টেবিলটার নাম হচ্ছে ওয়াইটি ইভো ইজেড ক্যাটাগরিজ। তাহলে এইটা মধ্যে যা যা আছে এই ক্যাটাগরিজ গুলা আইডি এবং ক্যাট এই নামটা আমরা এখানে পাইছি। কোথায়? এইখানে রেজাল্টসের মধ্যে ইকো প্রি প্রিন্টার results। এই দেখো খবর পাইছি না, আইডি আর এটা। তাই এই অ্যারেটাকে আমরা একটা সিলেক্ট বানাবো। কিভাবে একটা সিলেক্ট থাকবে প্রত্যেকটা অপশনের জন্য, এটা হবে ভ্যালু, এটা হচ্ছে অপশনের মধ্যে দেখাবে। ঠিক আছে, এটা বানানোর জন্য আমি আলাদা একটা ফাংশন লিখছি, যাতে অন্য কোনো ফিল্ড যদি এরকম থাকে যে ডাটাবেজে আছে আমার বানাইতে হবে, তাহলে ওইখানে আমার দুবার কোড লিখতে হবে না, এই ফাংশনটা ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি নাম দিছি? ইম্পোর্ট টার্মস ড্রপডাউন। এই ইম্পোর্ট থেকে তোমাকে ড্রপডাউন বানা দিবে। কি কি দেওয়া লাগবে? এটা হলো তোমার আইডি দিবে। যে সিলেক্টটা বানাবো আমরা, যদি HTML লিখি তাহলে কি লিখবো? সিলেক্ট, তারপরে একটা নেম দিব, একটা আইডি দিব, তার মধ্যে অপশনগুলো দিব। এই তো আমরা দিব। তো দিতে গেলে এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে আমার অপশনগুলো, আর এটা হচ্ছে ডিফল্ট অপশন। ডিফল্ট মানে কি? যদি অলরেডি সিলেক্টেড করা থাকে। ঠিক আছে, এইবার আসে নিচে ওই ফাংশনটাতে। এই যে ফাংশন, ঠিক আছে, এই ফাংশন মধ্যে কি করা হয়েছে? একটা সিলেক্ট নেওয়া হয়েছে। সিলেক্টের আইডি কি দেওয়া হয়েছে? এই আইডি যেটা ওখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? ক্যাট সিলেক্ট। তারপরে নেম সমান সমান দেওয়া হয়েছে নেম, যে নেমটা দেওয়া হয়েছে। এই নেম মূলত যে নেমটা রেজিস্টার করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে না প্রত্যেকটা ফিল্ড, তাহলে সেই নামটা। এটা হচ্ছে অপশনগুলো, যে অপশনগুলো আমরা ডাটাবেস থেকে পাইছি, এটা হলো ডিফল্ট। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট শুরু হলো, আইডি দিলাম, নেম দিলাম, এইবার হচ্ছে অপশন তৈরি হবে। প্রথমে একটা ডিফল্ট অপশন দিছে, যার নাম হচ্ছে নান। অপশনের ভ্যালু হচ্ছে কি? 0। তারপর দেওয়া আছে হলো নান। তার মানে একটা সিলেক্ট তৈরি হলো, আর একটা ভ্যালু দেওয়া হলো শুধুমাত্র কি? নান। এখানে আরেকটা ফাংশন আছে সিলেক্টেড। এই হলো সিলেক্ট বানাইলাম, এত যুক্ত করছো। এবার কি দেওয়া আছে? অপশন। ভ্যালু হচ্ছে 0 কিংবা ফাঁকা,
আর এখানে লেখা আছে নান। অপশন এইটুক কোডই ওইখানে আছে, শুধুমাত্র মাই টেস্টার ডাইনামিক নেমটা ডাইনামিক কোনটা থেকে আছে, তো যে ফাংশন থেকে আমরা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার এতটুকু? এইবার অপশন ভ্যালুর এই জায়গায় একটা ছোট্ট ফাংশন দেওয়া আছে যার নাম হচ্ছে পিএসপি সিলেক্টেড, দিয়ে দুটো অপশন আছে। দুটো অপশনের মধ্যে এক নম্বর অপশন হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। এইটা মানে কি? এটা মানে হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি সেম হয় তাহলে এখানে লেখা উঠবে সিলেক্টেড। সিলেক্টেড লেখা কখন থাকে? যদি সিলেক্টের মধ্যে 10টা অপশন আছে, যেই অপশনের সাথে সিলেক্টেড লেখা থাকবে সেটাই অলরেডি ডিফল্ট সিলেক্টেড থাকবে। এটা হচ্ছে সিলেক্টেডের কাজ। সিলেক্টেডের কাজ কি? এমন ধরো 10টা অপশন আছে, 4টা অপশন আছে, এ বি সি ডি, 4টা অপশন আছে, তা আমি ডি সিলেক্ট করলাম, করে সেভ দিলাম। পরের বার যখন আমি পেজটা দেখবো সেটিংস পেজ, তাহলে ডি আমার সিলেক্টেড থাকা লাগবে, ঠিক আছে না? তাহলে এইখানে থাকবে কি ডি, এই কারেন্ট অপশনও থাকবে ডি। কারেন্ট অপশন কিভাবে পাবো? গেট অপশন দিয়ে। প্রত্যেকটা অপশন ফিল্ডে আমরা কি দিয়ে পাই? গেট অপশন দিয়ে পাই, তাই না? আমরা এর আগে যতগুলো করছি গেট অপশন দিলে ওই অপশনের ভ্যালুটা আমরা পাই। তো এইটা হচ্ছে গেট অপশন দিয়ে ভ্যালুটা পাইছি, আর এটা হচ্ছে প্রত্যেকবার যখন আমরা একটা করে অপশন বানাচ্ছি সেই অপশনের ভ্যালু। এই দুইটা যদি মিলা যায় তাহলে এখানে সিলেক্টেড লেখা থাকবে। এটা অবশ্যই যে কোনো একটার জন্য মিলবে, দুইটার জন্য মিলবে না, কারণ এটা কি সিলেক্ট ফিল্ড, যে কোনো একটা সিলেক্টেড থাকবে, তাই তো? আচ্ছা, গুড। তাহলে এখান থেকে গেলাম। এখানে কি দেওয়া হয়েছে? আইডি, নেম, এবার হলো অপশন, আর এটা কি যেটা সিলেক্টেড আছে। এখনো আমাদের কোনো সিলেক্টেড নাই, কিন্তু যেটা সিলেক্টেড হবে সেটা, এটা তো বোঝা গেছে। এইবার ফাংশনে যাই। এই ফাংশনগুলা কিন্তু শুধুমাত্র বোঝার বিষয়, একবার বুঝছো তারপর খালি কপি পেস্ট করে ব্যবহার করবো। এক জায়গায় একটা সিলেক্টেড বানানো লাগবে, কপি পেস্ট করে ব্যবহার করবো। ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? শুধু বুঝতে হবে। আমি এই ফাংশনটা এখানে না লেখা, এই কোডটা ডাইরেক্ট এখানে দিলেই কাজ হইতো। আইডির জায়গায় এই আইডি দিতাম, এই নাম দিতাম, অমুক দিতাম, তমুক দিতাম। কিন্তু ফাংশনের সুবিধা কি? আবার যদি ইউজ করা যায়, করা লাগে, তাহলে শুধু ফাংশনের নাম দেবো, সেখানে আমার দুবার কোড করা লাগতেছে না। এই জন্য হচ্ছে ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এবার ফাংশনের মধ্যে ঢুকি। তো নাম তো এটা বোঝা গেল যে এটা যদি নান হয়, সরি, এটা যদি 0 হয় এবং কারেন্টও যদি 0 হয় তাহলে এটা সিলেক্টেড থাকবে। এবার হলো ফর ইচ টার্মস, মানে কি এই অপশনগুলা, এই যে অপশনগুলা প্রত্যেকবারের জন্য একটা করে আইডি পাবো, একটা করে ক্যাট পাবো, আর এগুলা কি অবজেক্ট। তাহলে ফর ইচ টার্ম আইডি str রিপ্লেস অমক হাইফেন তমক টার্ম ডট ক্যাট। এটা কেন দিল? ক্যাটের মধ্যে কি আছে? আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, বুক রিভিউস। আমরা যখন কোনো ইউআরএল লিখি, ঠিক আছে, ধরো যে ইজেট আর্টিকেল থেকে
আমি কোনো আর্টিকেল নিব, তাহলে আমাকে কি দিতে হবে? সার সমান সমান আর্টিকেল এবং ক্যাটাগরি সমান সমান ক্যাটাগরির নামটা, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নামটা। এখন ক্যাটাগরির নাম যদি এইভাবে হয়, আর তারপরে স্পেস, তারপরে এন, তারপরে স্পেস, তারপরে এন্টারটেইনমেন্ট, তাহলে ওটা সঠিক হইল না। সেটার জন্য কি করতে হবে? যতগুলাই স্পেস আছে স্পেস বাদ দেওয়া, এখানে একটা হাইফেন দেওয়া। এটা হলো ইজেট আর্টিকেলের নিয়ম। সেজন্য আমরাও এই অপশনের যে ভ্যালুটা সেটা দিচ্ছি হচ্ছে এই টার্ম মানে কি, টার্ম ডট ক্যাট মানে কি, টার্ম ডট ক্যাট মানে এটাকে যত স্পেস আছে স্পেসটা সরা দিয়ে ওখানে একটা হাইফেন দিয়ে দিবে। তাহলে লেখাটা কি হবে? আর হাইফেন এন এন হাইফেন এন্টারটেইনমেন্ট। তাহলে এইটা হবে আইডি। অপশনের ভ্যালু হবে এই হাইফেন আলাদা, কিন্তু বা লোকজন তো আর এটা দেখবে না। লোকজন কোনটা দেখবে? এইটাই। তো ভ্যালুর মধ্যে কি দেওয়া আছে? ভ্যালুর মধ্যে দেওয়া আছে আইডি, এই হাইফেন বানায়। আর মানুষের দেখার জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো প্রকার মডিফিকেশন না করে ডাইরেক্ট টার্ম ডট ক্যাট। ঠিক আছে? তাহলে কি হইলো? অপশন ভ্যালু সমান দিছি এইটা, আর এখানে একটা সিলেক্টেড ফাংশন আছে। সিলেক্টেড ফাংশনের মধ্যে কি? একটা হলো টার্ম আইডি, একটা হলো বর্তমান টার্ম, যেটা এই দুইটা যদি ম্যাচ খায় তাহলে সিলেক্টেড থাকবে। এই ডিপ শেষ, সিলেক্ট শেষ। ডিপ এলো কোন দিকে? ডিপ টিপ তো নাই। এই হয়ে গেল তোমার, হয়ে গেল শো চ্যানেল সেটিং নট অন। আমরা দেখতেছি। তাহলে এটা আসলো, হ্যাঁ আসলে ধরো বিজনেস দিলাম, সেভ দিলাম, এইবার বিজনেস সেভ আছে। আর একটা দিই ফাইন্যান্স সেভ আছে। ঠিক আছে? আর এটা তো একটা কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে। অপশন দিয়ে কি কি দেওয়া আছে? 1 থেকে 15 পর্যন্ত। লিমিট, লিমিটের জন্য কি দেওয়া আছে? লিমিট। প্রথমে লিমিটটা নেওয়া আছে, কারণ এটা কার মধ্যে লাগবে? আমার সিলেক্টেড এর মধ্যে। কোনটা সিলেক্ট করা আছে? তো এটা আমি বর্তমান যেটা সিলেক্ট আছে সেটা নিলাম। নেওয়ার পরে সিলেক্টেড আইডি দিছি, নেম দিছি। এটা কিন্তু কোনো ফাংশন ব্যবহার করিনি। ঠিক আছে? আইডি দিলাম, নেম দিলাম। এবার কি? অপশন ফর i = 1, i <= 15, i++। তার মানে কি? 15টা অপশন তৈরি হবে। প্রত্যেকটা অপশনের জন্য সিলেক্টেড কি দেওয়া লাগবে? সিলেক্টেড দেওয়া লাগবে i, আর হলো কারেন্ট কোনটা আছে? লিমিট। এই যে সিলেক্টের মধ্যে i আর লিমিট, যেটা সিলেক্ট করা আছে সেটা অলরেডি সিলেক্টেড থাকবে। এইবার হলো সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি কিন্তু সামান্য একটু শেখার জিনিস আছে। এতটুকু যে শিখছো, এতটুকু ক্লিয়ার একদম, হ্যাঁ? এটা হচ্ছে আমরা একটা ফিল্ড বানাইছি ডাটাবেস থেকে। এটা অন্য কোনো টেবিল হলেও আমরা এখন পারবো না। আমার বানাইতে হবে সিলেক্ট, আর অপশন গুলো দিয়ে দিতে হবে। এই ফিল্ডে
এইটার উপর ডিপেন্ডেন্ট। যদি আমি হ্যাঁ হ্যাঁ আমি ধরো বিজনেস সিলেক্ট করলাম, তখন বিজনেস রিলেটেড অপশনগুলো এখানে আসবে। আমি যদি অন্যটা সিলেক্ট করি গেমিং, তাহলে গেমিং এর ব্যাপারগুলো এখানে আসবে। আমি একটু পেছন ফিরে আসি। আমার কি কি অন করা আছে? আছে। এর আগে অ্যাজাক্স নিয়ে কাজ করছি না, মনে আছে? অ্যাজাক্সের কাজ হচ্ছে যে পেজ রিফ্রেশ হবে না, ডাটা চলে আসবে। ধরো একটা ইভেন্ট হয়েছে, ইভেন্টের উপর বেস করে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এমন একটা লিংক কল করব যে লিংক থেকে কিছু ডাটা আমরা হাতে পাবো। সেই ডাটাটা যে পিএইচপি দিয়ে প্রসেস হয়। কোথায় করছিলাম, কি করছিলাম? কমেন্টে করা আছে। কমেন্টে করছিলাম, মনে আছে কি? ফেসবুকের কমেন্ট। ধরো আমরা এক জায়গায় কমেন্ট লিখতেছি, এটা এন্টার দিলাম, অটোমেটিক্যালি ডাটা বেজে গেল। আবার এখানে দেখতে হবে আরেকজন বসে আছে, আর এখানে শুরু করে চলে আসে, তার কিন্তু পেজ রিফ্রেশ করতে হয়। এইখানেও আমাদের সেটা করতে হবে। সেটা হচ্ছে যখনই আমি সিলেক্ট করব, হ্যাঁ ক্যাটাগরি সিলেক্ট করব, তখনই একটা চলে আসবে। তো যখন আমরা অ্যাজাক্স করছি তখন হচ্ছে একটা ইভেন্ট লাগবে, যে কোন ইভেন্টে। তো ইভেন্টটা কি? document.ready.function-এর মধ্যে এইটার আইডি ধরে .চেঞ্জ, যখনই চেঞ্জ হবে তার মধ্যে অ্যাজাক্সে কলটা হবে। অ্যাজাক্সে কল করার সময় আমার কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে অ্যাজাক্সের ইউআরএলটা কি হবে, আর ওইটার সাথে ডাটা কি যাবে। মনে কি পড়তেছে একটু একটু? তো একটা ইউআরএল আমাকে এখানে বানাইতো। তো ওয়ার্ডপ্রেসে একটা সিস্টেম আছে যে তুমি যদি অ্যাজাক্সের একটা লিংক বানাইতে চাও, ধরো একটা লিংক দিবে, সেই লিংকের জন্য একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের মধ্যে যা তুমি প্রসেস করে দিবে সেই ডাটাটাই তুমি ওই অ্যাজাক্স কল করার পরে পাইবে। তাহলে ফাংশন পেলে আমাদের পিএইচপি লেখার সুযোগ তোমার কাছে আসলো। কিরকম হলো? যেমন ধরো আমি এটা ক্লিক করলাম বিজনেস, তাহলে এই বিজনেস কথাটা যাবে আর একটা ইউআরএল যাবে। ইউআরএল গেলে আমি একটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন পাবো। সেই ফাংশনের মধ্যে প্রথমে আমি পাইলাম কি বিজনেস, তারপর আমি কি করব, এপিআই কল দিব ইজেট আর্টিকেলসে, ওই যে ডব্লিউপি রিমেট গেট দিয়া কলটা দিলাম। কল দিলে ওখান থেকে ভ্যালু আসলো, জেসনকে আমরা পিএইচপিতে করার পরে ওখান থেকে প্রসেস করে একটা এই এইচটিএমএল নিয়ে এসে তার নিচে এটা দেখা দিতে হবে। হ্যাঁ উপরে আইডিয়াটা পাইছো নাকি? হ্যাঁ, তাহলে এবার আমরা প্রসেসে যাই। প্রসেসে যাওয়ার আগে যেমন আমরা করছি, ইউআরএলটা দিছি ওইটা কি দিছি, ধরো omok.com/omok.php। এবার ওই ফাইলের মধ্যে যে পিএইচপি কোডটা আছে তার উপর বেসিস করে আমাকে ভ্যালু এখানে দিছি। আর ওয়ার্ডপ্রেসে তুমি কোনো একটা অ্যাজাক্সে ব্যবহারের জন্য একটা ইউআরএল যদি বানাতে চাও, তাহলে এটা আগে ওয়ার্ডপ্রেসে জানানো লাগবে যে আমি এই যে অ্যাজাক্সের জন্য একটা ইউআরএল বানাচ্ছি এবং তার জন্য ফাংশন হচ্ছে এইটা। তাহলে আমি কি করব, আমি এই অ্যাজাক্সের মধ্যে ইউআরএল এর ওইটুকু লিখে দেব,
আর আমি একটা ফাংশন পেয়ে দেবো, ওই ফাংশনের মধ্যে যা করে দেব সেটাই এখানে আসবে। ঠিক আছে, তো আমি এইখানে একটু দেখাই। অ্যাড অ্যাকশন, আমাদের সব এইগুলা কোন স্ট্রাকচারের মধ্যে না। অ্যাকশন হচ্ছে আমি অ্যাজাক্সের জন্য যে ইউআরএলটা দিব সেই ইউআরএল এর অ্যাকশন হবে এটা, গেট সাব ক্যাটাগরি বাই অ্যাজাক্স, গেট সাব ক্যাটাগরি বাই অ্যাজাক্স। এটা তুমি চাইলে যা খুশি তাই দিতে পারো। ডাব্লিউপি অ্যাজাক্স আগে লিখতে হবে, তারপরে হচ্ছে যে নামটা সেই যে কোনো নাম, এটা হচ্ছে অ্যাকশন। তো দুইটা কেন, একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্স, একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাজাক্স নো প্রিভ। একটা হচ্ছে যদি ইউজার লগ ইন করা থাকে, আর একটা হচ্ছে যদি ইউজার লগ ইন করা না থাকে। তাই তোমার একটা সুবিধা না, তুমি দুইটা ফাংশন ডিফাইন করতে পারবা যদি দুই রকমের হয়। একজন লগ ইন করার জন্য যদি এক রকমের হয়, আর যদি লগ ইন ছাড়া যদি একরকম হয়, তাহলে দুইটা ফাংশনের নাম তাদের দুইটা দিতে হবে। এই একটা ফাংশন, এই একটা ফাংশন, যেহেতু লগ ইন হোক আর লগ ইন না হোক দুইটাই আমাদের সেম কাজ করবে, সেহেতু আমরা দুইটার জন্য একটা ফাংশনই ব্যবহার করছি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। ধরো এইটা ক্লিক করলে একটা ফাংশনের মধ্যে যা আছে, ফাংশনের মধ্যে যা প্রসেস হবে সেই ভ্যালুটা এখানে আসবে। এখন এইটা ক্লিক করলে দুইভাবে হতে পারে, একটা হলো একজন লগ ইন করা আছে, একজন লগ ইন করা নাই। মূলত কাজ কি, সাব ক্যাটাগরি নিয়ে আসবো কোন দিকে, ইজেট আর্টিকেলস থেকে। তো আমার কি কোনো পরিবর্তনের দরকার আছে এখানে? এই জন্য আমাদের দুইটা ফাংশন আমরা একই নাম দিছি, কোনো আলাদা আলাদা করি নাই। কারণ হচ্ছে আমাদের দুইটার জন্য একই কাজ লাগবে, এই জন্য একটা ফাংশন লিখছি। বোঝা গেল? তো এটা কি করলাম, একটা লিঙ্ক আর হচ্ছে একটা ফাংশন, যেটা আমরা ভবিষ্যতে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করবো। কখন? অ্যাজাক্স কলের সময়। অ্যাজাক্স কলটা করলে আমাদের ইয়াটা আরো একটু পরিষ্কার হবে, কারণ আমরা অ্যাজাক্স করছি অনেকদিন হয়ে গেছে, তাই না? তাহলে আমার এই ফাংশনটা লিখতে হবে আগে, গেট সাব ক্যাটাগরি বাই অ্যাজাক্স কলব্যাক। তার মধ্যে সেটিংস এর মধ্যে
ফাংশনটা আমি পরে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এখানে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে অ্যাজাক্সের মধ্যে কল করার জন্য অ্যাকশন। এই অ্যাকশনটা কল করলে এই ফাংশন এক্সিকিউট হয়ে একটা ভ্যালু আমাদের কাছে আসবে। এইবার আমাদের একটু জাভাস্ক্রিপ্টে যাইতে হবে। তো এখানে একটু জাভাস্ক্রিপ্ট লেখা আছে, document.ready.function এর যে লিখতে হবে আমরা সবাই জানি। যখন জাভাস্ক্রিপ্ট শিখাইছি তখন বলছি না যে এইটুকু হচ্ছে মুখস্থ, এইটুকু লেখাই লাগবে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, বডিতে ওয়ান চেঞ্জ ক্যাচ সিলেক্ট, তার মানে হচ্ছে এইটা যদি চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ হয় তাহলে একটা অ্যাভারেজ কল হবে। এর আগে আমরা যখন অ্যাভারেজ করছি তখন আমরা এইভাবে দিছি না, ডলার অ্যাজাক্স, তারপরে দিতে হয়েছে একটা ইউআরএল, হ্যাঁ, তারপর দিতে হয়েছে ডাটা, তারপর দিতে হয়েছে টাইপ কি, পোস্ট না গেট। হ্যাঁ, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কি ধরনের ইনপুট আউটপুট তুমি চাও। যার মধ্যে HTML আছে, তারপরে জেসন আছে, এরকম 3-4টা অপশন আছে। এখানে তো একটা এক্সাম্পল আছে, এই যে ডাটা টাইপ হচ্ছে HTML। মূলত ব্যাপারটা এরকম থাকে, অ্যাজাক্স, তারপর ইউআরএল থাকে, টাইপ থাকে কি গেট অথবা পোস্ট। যদি পোস্ট দেই তাহলে PHP এর মধ্যে আমাকে পোস্ট ভেরিয়েবলের মধ্যে সব পাবো, আর যদি গেট দেই তাহলে গেট ভেরিয়েবলের মধ্যে পাবো। কি পাবো, আমরা যে ডাটাগুলো দিয়ে দেব, ঠিক আছে? তারপরে এই ডাটার মধ্যে কি আসবে, PHP থেকে প্রসেস হয়ে যে ডাটাটা আসলো সেটা থাকবে এই ভেরিয়েবলে। তারপরে দেওয়া আছে container.html ডাটা, এর মানে হচ্ছে যেটা তুমি পাইলা সেটা হচ্ছে ওই ডিবের ওই আইডির মধ্যে দিয়ে দিলে তোমাকে দেখাবে। এর আগে আমরা শিখছিলাম এইটা, ঠিক আছে? এটার ফাংশনের নাম হচ্ছে অ্যাজাক্স। এটার কাজ হচ্ছে তুমি একটা কিছু দিবে,
দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা নিয়ে তুমি আবার কাজ করতে পারবে। যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা এখানে আবার প্রসেস করে আবার তুমি অনেক কিছু করতে পারবা। ঠিক আছে? তো এইটারই আর একটা শর্ট, এটা হলো বড় অনেক কিছু লিখতে হয়, এটার একটা শর্ট ফাংশন আছে যার নাম হচ্ছে পোস্ট, যেটা হচ্ছে এইখানে এই যে পোস্ট দিয়ে কি দিতেছি ইউআরএলটা, যে কোনো ইউআরএল। তারপরে ডাটা কোনটা, এই যে ডাটার মধ্যে কি কি আছে, অ্যাকশন কোনটা, ওই যে আমরা লিখছি ডব্লিউপি অ্যাভার্স, তারপরে যে লিখছি হাইফেন দিয়ে ওইটা। ক্যাটাগরি আইডি কি, ক্যাটাগরি আইডি হচ্ছে আমি যে চেঞ্জ করতেছি, চেঞ্জ করলে একটা ভ্যালু পাবো না, সেই ভ্যালুটা কি দিয়ে পাওয়া যায়, দিস ডট ভ্যাল, মানে এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার ভ্যালুটা আসবে কান্ট্রি আইডির মধ্যে। এটা কান্ট্রি লেখা আছে, যাই হোক ক্যাট আইডির মধ্যে গেল সেই ক্যাটাগরি আইডিটা। কন্টেন্ট না স্পেট হচ্ছে কোন দিছে, হ্যাঁ ভেরিয়েবল হচ্ছে। তো এই পোস্ট হওয়ার পরে যে রেসপন্সটা আসবে, মানে যে ভ্যালুটা আসবে, সেটা লোড সাব ক্যাটাগরি নামে কোনো একটা ডিভ আছে, সেই ডিভের মধ্যে এই জিনিসটা প্রসেস হয়, এখানে আসবে। এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে না, যে মেনুটা আমি ব্যবহার করতেছি সেই মেনুতে এটা ব্যবহার করতে অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে এই ফাংশনটা বুঝতে হবে। এই ফাংশনের মধ্যে আমি কি কি পাবো, ফাংশনের মধ্যে পাবো ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি পাবো না। আজকে আমি এক্সিকিউট করতেছি না, আজকে মোটামুটি ভালো একটা জ্ঞান দিতেছি, সামনে ক্লাসে আমরা এক্সিকিউট করবো, ঠিক আছে? এইবার ফাংশনটা দেখি। আমাদের জন্য যে ফাংশন নেওয়া হয়েছে সেটা হলো এইটা। এই ফাংশনের মধ্যে আমি ক্যাটাগরি আইডি কিভাবে পাবো, ক্যাটাগরি আইডি পাবো পোস্ট, ক্যাটাগরি আইডি যাবে হচ্ছে পোস্ট ভেরিয়েবলের মধ্যে। কেন পোস্ট ভেরিয়েবলের মধ্যে যাবে, কারণ হলো যখন আমরা এই ফাংশনটা ব্যবহার করছি তখন আমরা এখানে টাইপটা বলে দিছি গেট অথবা পোস্ট। যদি পোস্ট হইতো তাহলে ওই যে $-পোস্ট বড় হাতের পোস্ট, যখন কোনো ফর্ম সাবমিট করা হয় ভ্যালুটা কার মধ্যে থাকে, হয় গেটের মধ্যে নয় পোস্টের মধ্যে। এটা ডিপেন্ড করে কি ফর্মের মেথডের উপর। তো আমরা যখন অ্যাভার্স করি তখনও এখান থেকে আমরা যে ডাটা পাঠাই হয় গেটের মাধ্যমে না হয় পোস্টের মাধ্যমে। তো আমরা তো এখন এই ফাংশন ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করতেছি শর্টকাট পোস্ট মেথড। পোস্ট মানে অলরেডি পোস্ট, আর এইটা শুধুমাত্র পোস্টের বদলে আমি যদি এখানে গেট দিয়ে দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে গেট ভেরিয়েবল। বোঝা গেল? পোস্ট তারপরে হচ্ছে ক্যাট আইডি, এর মধ্যে কি পাবো, এর মধ্যে যে ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়েছে সেটা পাবো। সাব ক্যাটাগরি না, ওই ক্যাটাগরিটাই পাবো। আর আমাদের যে ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে এবার আমরা সাব ক্যাটাগরিটাই নিয়ে এসে একটা বানাই, ঠিক আছে? তো যাই এবার একটু ফাংশনটা দেখি। প্রথমে কি করছি, আমরা ওয়ার্ডপ্রেসে একটা লিংক রেজিস্টার করছি, যাতে করে এখানে আমি অ্যাকশনটা দিতে পারলাম। এখানে একটা অ্যাকশন আমাকে দিতে হবে না, অ্যাকশনটা দেওয়ার জন্য আমি ওয়ার্ডপ্রেসে এটা করলাম। না হলে কি হইতো, না হলে এইখানে যেমন আছে, যেমন দেখো এখানে কি দিতে হয়েছে, একটা ইউআরএল কি অমুক / অমুক তমুক হ্যান ত্যান, ঠিক আছে?
মেলা ঝামেলা বলতে ধরো যে আমাদের সাইটের নাম rahim.me, তারপর স্ল্যাশ দিলাম hello.php কিংবা ajax.php, এটা দিলাম ইউআরএল। তাহলে আমি একটা ফাইল পেলাম পিএসপি এর, ওর মধ্যে আমি পিএসপি কোড লিখবো, ওখান থেকে যা রিটার্ন করবো সেটাই দেখাবে। কিন্তু এইভাবে যদি করি অমুক.php দিয়ে আমি ফাইল দিলাম, ওর মধ্যে আমি ওয়ার্ডপ্রেসের কিছু ব্যবহার করতে পারবো না, কারণ ওটা তো ওয়ার্ডপ্রেসের বাইরে। আমি যদি একটা ফাইল দেই এখানে, ধরো rahim.me, এখানে একটা ফাইল দিলাম অমুক.php, এখন এর মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেসের সবকিছু পাইবে না, যা তুমি একটা প্লাগইনের মধ্যে পাইতেছো কিংবা ফাংশন.php তে পাইতেছো, সেটা কিন্তু এখানে পাইবে না। ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন মেথডগুলো wp-db, হাবিজাবি, অনেক কিছু আছে না, কিচ্ছু পাবো না। তার সাথে যদি একটা ফাংশন হয় আমাদের জন্য ভালো। সেই ফাংশন পাওয়ার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা রেজিস্টার করে নিছি, wp-ajax/get_subcat by একটা ফাংশন দিছি। এবার এই ফাংশনের মধ্যে আমি যা দিমু সেটাই আমার ওইখানে যাবে। তো এমনি কিছু তো দিব না, অবশ্যই কিছু দেওয়ার আগে আমাকে আগে প্রশ্ন আছে যে এখানে আমি কি পাইলাম, পাবো কি ক্যাটাগরি আইডিটা। এইবার ক্যাটাগরি আইডি পেলে তুমি ইজেট আর্টিকেলের সাথে কন্টাক্ট করতে পারতেছো। একটু আগে কন্টাক্ট করলাম না আমরা, এই যে গেট সাব ক্যাটাগরি বাই ajax callback, এটা হলো আমার ফাংশন। এই ফাংশন থেকে আমি যা দেব সেটাই কিন্তু আমার এখানে আসবে। তো প্রথমে সাব ক্যাটাগরি হচ্ছে বাই ডিফল্ট যদি কোনোটা সিলেক্ট করা থাকে সেটা থাকবে। কিন্তু আমরা প্রত্যেকবার কোন একটা ফিড বানাতে গেলে আগে তার ভ্যালু নিছি না, ভ্যালু থাক বা না থাক আগে নিছি। এটা তো এই ডিফল্ট থাকলে তাই উপরের ক্যাটাগরি অনুযায়ী, হ্যাঁ এটা তো সিলেক্ট করলে তাই থাকবে কি সাব ক্যাটাগরি সিলেক্ট করলে তো উপরে ধরা আছে ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার, আর নিচে আছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আমি সিলেক্ট করছি, তাহলে এখন আছে। যদি সিলেক্ট না করে থাকি তাহলে নাই, আর সিলেক্ট করছি তাহলে তো আমার আছে। ঠিক আছে, এটা গেল সিলেক্ট করছি, ঠিক আছে। যদি না করে থাকি তাহলে তো এর মধ্যে কোনো ভ্যালু নাই, আর যদি থাকে তাহলে আছে। এবার ক্যাটাগরি আইডি পাবো কি দিয়ে, পোস্টের মধ্যে ক্যাটাগরি, ঠিক যেটা এখানে দিয়ে দিছি, এখানে যেটা দিছি সেটাই দিয়ে পোস্টের মধ্যে আমি ভ্যালুটা পাবো। ঠিক আছে, ভ্যালু পাইলাম। এটা হলো গেট অপশন এপিআই কি। আমি যদি এর সাথে যোগাযোগ করতে চাই, যেটা আমার এপিআই কিটা লাগবে, যেটা কোথায় আছে আমার সেটিংস এর মধ্যে, এটা দেওয়া আছে, কিন্তু প্রথমেই তো আর দেওয়া থাকবে না, একদম প্রথমে যেহেতু দেওয়া থাকবে না, ইউজার তো একটা দিবে, এখানে একটা দিবে না, কিন্তু না দিলেও তো আমার এই অপশনগুলো কাজ করা লাগবে। তাহলে একটা কি আমার দিয়ে দিতে হবে বাই ডিফল্ট, সেটা হচ্ছে আমার কিটা বাই ডিফল্ট দেওয়া আছে। যখনই ওখানে কেউ দিবে তখন তার কি ব্যবহার হবে, কিন্তু তার আগ পর্যন্ত এই যে এটা হচ্ছে গেট অপশন দিয়ে কোনো কি, ধরো গেট অপশনের কাজ কি, কোনো একটা অপশনের ভ্যালুটা তোমাকে দেওয়া, যদি তার মধ্যে ভ্যালু না থাকে তাহলে একটা ডিফল্ট ভ্যালু আমি এখানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু, যেটা আমার কি সেটা আমি দিয়ে দিছি। ইউজার ওখানে সেভ করলে তারপর থেকে তার কি ব্যবহার হবে। এই গেট অপশন যদি মানে কি, যদি এটার ভ্যালু থাকে তাহলে তোমাকে দিবে, না থাকলে এটা দিবে। তারপরে ইউজার যদি একবার দিয়ে দেয় তারপরে কিন্তু আর এটা নিবে না, ইউজার যেটা দিছে সেটাই নিবে। আচ্ছা, তাহলে কি পেলাম, এপিআই এন্ড পয়েন্ট কি, এপিআই এন্ড পয়েন্ট হচ্ছে কোন এই যার সাথে কানেক্ট করবে তার লিঙ্কটা, তো যার সাথে কানেক্ট করবে তার লিঙ্ক কি, তার লিঙ্ক এটা না, এটা হচ্ছে গেট অপশন দেওয়া আছে, এটা আমি আলোচনা করব পরে কেন এইভাবে করা আছে। ঠিক আছে, আমাদের লিঙ্ক কোনটা, এইটা।
api.php এই পর্যন্ত, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এটা গেট অপশন দিয়ে নেওয়া আছে, তার মানে কি ওয়ার্ডপ্রেসে সেভ করা আছে। ক্যাট আইডি হচ্ছে পোস্ট থেকে আমরা পাইতেছি যে সিলেক্ট করলো, তার সাথে পাইতেছি এটা আমরা করছি না সার্চ ইকুয়াল টু ক্যাটাগরিজ, ক্যাটাগরি সমান হচ্ছে যেটা সিলেক্ট করলো। তারপরে কি হলো, এপিআই রেজাল্ট আসলো। যদি এরর হয় তাহলে হ্যান ত্যান কিছু কাজ হলো, এরর হলে আমার কিছু কাজের দরকার আছে। যদি এরর না থাকে তাহলে আমি সাব ক্যাটাগরি গুলা সব পেয়ে গেলাম। সাব ক্যাটাগরি কার মধ্যে আছে, ডাটার মধ্যে, ক্যাটাগরি 0, তারপরে অমুক, এইভাবে আছে, ঠিক আছে। এখন তো আমরা এক্সিকিউট করতেছি না, এখন কি উপরে উপরে ধারণাটা নিয়ে রাখতেছি যাতে করে নেক্সট ক্লাসটা আমাদের সহজ হয়, ঠিক আছে। যখন সাব ক্যাটাগরি আমরা পেয়ে গেলাম, ঠিক এই যে যেভাবে আমরা একটা সিলেক্ট বানাই সেই সিলেক্টটা এখানে বানানো। এআর এর মধ্যে আমরা কি পাইছি, সব ক্যাটাগরি গুলা পাইছি, তার মধ্যে একটা লুপ চালাই দিছি, চালাই দিয়ে অপশন গুলা বানাইছি, আর এটা হলো সিলেক্ট। তাহলে এই সিলেক্টটা বানায় কোথায় আসবে, এইখানে আসবে। এটা সামনে ক্লাসে দেখা যাবে। হ্যাঁ, তো আজকের মূল আলোচনা হচ্ছে